বাজে সকাল ৭টা। তো সকাল ৭টার সময় আমি কিন্তু ডক্টর দেখাতে চলে এসেছি। ডক্টর দেখাতে এসে কিন্তু আমার এখানে ভর্তি হতে লাগলো। তো আজকে কেন এখানে ভর্তি হতে লাগলো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমি এখন 4 মাসের প্রেগনেন্ট। তো ডক্টর আমাকে বলেছে আমার যে জরায়ু আছে, জরায়ুর যে মুখে, সেই মুখে কিন্তু আমাকে সেলাই দিতে হবে। সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। কেন আমার জরায়ুর মুখে সেলাই দিতে হবে, এটা কেন কিসের জন্য করা হয়, তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করব। তো একটু তোমাদের সঙ্গে দেখিয়ে দিলাম যে আমার যে ওটি হয়েছিল সেই ওটিতে কি হয়েছিল। তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু আমাকে ওটিতে নিয়ে যাওয়ার জন্য সেই ড্রেস কিন্তু পরিয়ে দেওয়া হয়েছে। এখন কিন্তু আমাকে ওটিতে নিয়ে যাবে। তো ওটির মধ্যে কি হয়েছিল তোমাদের সঙ্গে সবটুকুই আলোচনা করব। আর একটু ভিডিওর মাধ্যমে তোমাদের দেখিয়ে দিলাম যে আমাকে যে ওটিতে নিয়ে গেছিলো, আমার যে অপারেশনটা হয়েছে সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। তো আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু আমাকে ওটি হয়ে গেছে আর কিন্তু বেডেও দিয়ে দিয়েছে। তো এখনও কিন্তু আমার জ্ঞান আসেনি। তো এই সব নিয়ে আলোচনা করতে কিন্তু তোমাদের সঙ্গে আজকের ভিডিওটা আমার শেয়ার করা। আর চলো তোমাদের দেখিয়ে দিই আমার কীভাবে অপারেশনটা হয়েছিল। হ্যালো বন্ধুরা, তোমার সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে কিন্তু আবার চলে আসলাম তোমাদের সঙ্গে আইভিএফ সম্পর্কে কিছু তথ্য নিয়ে। তো চলো আজকের যে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব, এই ভিডিওতে তোমাদের কিন্তু অনেক কিছু জানার আছে। তো অনেকেই কিন্তু এই সম্পর্কে জানে না, বা আমিও জানতাম না। আমার ক্ষেত্রে যেটা হয়েছে, মানে আমার সঙ্গে যেটা হয়েছে সেটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। তো চলো, আশা করি তোমাদের অনেকটা মানে সুবিধা হবে এটা জানা থাকলে। তো এটা সবার ক্ষেত্রে হয় কিনা আমি জানি না, যে আমার ক্ষেত্রে হয়েছে এটা, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আশা করি যারা আর কি আইভিএফ করছো বা প্রেগনেন্ট হয়েছো, তাদের একটু হলেও কাজে লাগবে। যদি পরবর্তীকালে তোমাদের ডক্টররা এই বিষয়ে কোনো কথা বলতে চায়, তোমাদের ভয়ও করবে না আর কোনো অসুবিধা হবে না। তো চলো আমি কী সম্পর্কে কথাগুলো বলছি সে তোমরা মন দিয়ে শোনো। তো আমি আগের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে আমার আইভিএফ চলাকালীন কিন্তু আমার 2টো ওটি হয়েছিল। তো সেই সম্পর্কে যে কোনো একটা ওটি সম্পর্কে তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি। তো তোমরা মন দিয়ে ভিডিওটা দেখো এবং কথাগুলো আমার শুনো, তাহলে কিন্তু পুরোটা বুঝতে পারবে, আর না হলে কিন্তু বুঝতে পারবে না। তো আজকে ভিডিওটা আমি শুরু করছি। তো অনেক মহিলাদের কি হয়, প্রেগনেন্ট যখন হয় তখন না জরায়ুতে সেলাই দেওয়া হয় বা প্যাক করে দেওয়া হয়। তো এটা কেন করা হয়, এটা কি খুবই প্রয়োজন? তো এটা না করলেও কি মানে কোনো রিস্ক আছে, বা এটা করলে কি কোনো ক্ষতি হবে? সেই সম্পর্কে তোমাদের সঙ্গে আমি কথা বলতে এসেছি। তো এটাও আমি মানে আমার যে সঙ্গে যেটা হয়েছে সেটাই তোমার সঙ্গে শেয়ার করছি। জরায়ুতে কেন সেলাই দেওয়া হয়? তো কি বলো তো, আমাদের যখন আইভিএফ চলে তখন যখন আমাদের এমব্রায়ো ট্রান্সফার করা হয়, যখন ওখানে এমব্রায়োটা ট্রান্সফার করার পরে যখন আস্তে 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 যখন এমব্রায়োটা বড় হয়, সেখান থেকে একটা বেবি তৈরি হয়, ভ্রূণ তৈরি হয়, তখন আমাদের ইউটেরাসের মুখটা কিন্তু অনেকের কী বলতো মানে বড় হয়ে যায়। তো এটা অনেকের জন্মগত থাকে, যে ইউটেরাসের অনেকের মুখ বড় থাকে, কারোর ছোট থাকে, আবার কারোর পরে বড় হতে পারে, এরকম আর কি হয়। যে তো অনেকের আছে কি বলতো, যে প্রথম বেবি যখন মানে সে কনসিভ করে, তখন হয়তো কী হয় বলতো, যে প্রথম 3 মাসের মধ্যে সে সুস্থই আছে, ভালো আছে, বা তখন যখন 3 মাস থেকে 4 মাস 5 মাস 6 মাসে যায়, তখন অনেকের মিসক্যারেজ হয়ে যায়। তার জন্য কিন্তু এই যে আমাদের যে জরায়ুতে যে বাঁধনটা দেওয়া হয়, সেটা হচ্ছে সেই কারণেই দেওয়া হয়, যে আমাদের জন্য কোনো মতেই যেন ওই ইউটেরাসের মানে ভেতর দিয়ে আমাদের যেন কোনো রকম মিসক্যারেজ না হয়, তার জন্যই কিন্তু আমাদের এই বাঁধনটা দেওয়া হয়। তো কী বলো তো, যে সবার যে হবে এমন কোনো মানে নেই, কিন্তু এখনকার দিনে হয়তো বেশিরভাগই এটা হচ্ছে, তার জন্য হয়তো ডক্টররা এই সিদ্ধান্ত নিচ্ছে। তো আমিও আগে জানতাম না, যেহেতু আমার সঙ্গে যেটা হয়েছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম, যে ইউটেরাসের মুখটা অনেক সময় বড় হয়ে যায়, তখন বাচ্চাটা কি বেরিয়ে যাওয়ার চান্স থাকে, কিংবা যখন এমব্রায়োটা ট্রান্সফার করে অনেকের 2 মাসেও এটা ওটি করতে পারে, তখন হয়তো ওটা বেরিয়ে যাওয়ার চান্স থাকে, আর মিসক্যারেজ হয়ে যাওয়ারও চান্স থাকে। তার জন্য কিন্তু ইউটেরাসের মুখে কিন্তু সেলাইটা দিয়ে দেয়, যেন কোনো রকম রিস্কই না থাকে। তো তোমরা বুঝতে পারলে যে কেন ইউটেরাসের মুখে সেলাইটা দেওয়া হয়, যেন কোনো রকমভাবে মিসক্যারেজ না হয়, তার জন্য কিন্তু ইউটেরাসের মুখে সেলাইটা দেওয়া হয়। আর আরেকটা কথা বলি,
দেখো আমরা যখন একটা মানে বেবির সিদ্ধান্ত নিই, যখন যেটা বেবি হবে, আর তখন কিন্তু মানে সবসময় মনের মধ্যে এটাই থাকে যে আমাদের বেবিটা যেন সুস্থভাবে পৃথিবীতে আসে, তাই না? তো অনেকে দেখো অনেকে কি বলতো নর্মাল ডেলিভারিও চায়, অনেকে চায় যে না সিজার করেই বাচ্চাটা হোক। কিন্তু ডক্টর যেটা ভালো বোঝে সেটাই কিন্তু করে আইভিএফ ক্ষেত্রে। ডক্টর কিন্তু যেটা ভালো বোঝে, মানে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু সিজার করেই বাচ্চাটা হয়, মানে নর্মালে কিন্তু খুব কম হয়। আর যদি তোমরা প্রশ্ন করো যে আমি সেটা উত্তর এখনও দিয়ে দিচ্ছি, যে ভাবো মনের মধ্যে প্রশ্ন থাকে যে আমার যে বাঁধনটা দেওয়া আছে ওটা কি নর্মালভাবে বাচ্চা কি আর হবে? তো ওটা বাঁধন দেওয়া থাকলে নর্মালভাবে বাচ্চা হবে না। যদি কেউ চায় যে না আমি নর্মালভাবেই বাচ্চাটা মানে আমার পৃথিবীতে আনবো, তাহলে কি করতে হবে? তাহলে ওই যখন আমাদের ডেলিভারি হয় তার 1 মাস আগে ওই বাঁধনটা খুলে দেয়। 1 মাস আগে বা 15 দিন আগে বাঁধনটা খুলে দেয়। কিন্তু ডক্টরের মানে মত মতো বা আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে বাঁধনটা না খোলাই ভালো। কারণ হচ্ছে বাঁধনটা খুলতে, কারণ একটা আইভিএফ করে যখন বাচ্চা হয় বা এমনি প্রেগনেন্সি যদি বাচ্চা যখন হয়, তখন কিন্তু ওই বাঁধনটা কেন দেয়? নিশ্চয়ই তোমার একটা ভালোর জন্য, তোমার বেবির জন্য কোনো ক্ষতি না হয়, তুমি যেন সুস্থ থাকো বা সুস্থভাবে তোমার বেবিটা পৃথিবীতে আসে, তার জন্য কিন্তু বাঁধনটা দেওয়া হয়। কিন্তু সেই বাঁধনটা তোমরা যদি নিজেরা মানে বলো যে না খুলে দাও, আমরা নর্মালভাবেই মানে বেবিটা পৃথিবীতে আনবো, তো তখন কি কিন্তু রিস্ক কিন্তু অনেকটাই বেড়ে যায়, তাই না? তো অনেক ডাক্তাররা এটা করে যারা হয়তো বাড়ির থেকে প্রেশার দিচ্ছে যে হ্যাঁ আমরা নর্মাল পজিশনে বাচ্চা আনতে চাই, কোনো অসুবিধা হবে না, তাহলে হয়তো খুলে দেয়। কিন্তু ডক্টরদের মানে পরামর্শ অনুযায়ী মানে আমারও মনে হয় যে এটা না করাই ভালো। কারণ সিজারে করে বাচ্চাটা মানে পৃথিবীতে আসাই ভালো। তো এটা যেটুকুনি আমাকে বলেছে সেটুকুনি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যেহেতু আমারও বলেছে, আমারও সিজারে হবে আর কি, তার জন্যই কিন্তু বাঁধনটা দিয়ে দিয়েছে, কোনো মতে যেন আমার মানে বাচ্চাটা আগে না হয়ে যায়। যে অনেকে দেখবে অনেক সময় 7 মাসে 8 মাসে বেবিটা মানে হয়ে যায়, সেটা যেন কোনো মতেই না হয়, সেটার জন্য কিন্তু আমাকে এই বাঁধনটা দিয়েছে। তো তোমরা বুঝতে পারলে কেন বাঁধনটা দেয়। আর তোমাদের সঙ্গে এখন শেয়ার করব আমি যে আমাদের ডক্টর আমাদের কি বলেছিল, আমার কেমন করে ওটিটা হয়েছিল। চলো তোমাদের সঙ্গে শেয়ার করছি আমাদের ডক্টর আমাকে কখন করতে বলেছিল ওটিটা, আর হচ্ছে ওটি কিভাবে হয়, ওটিতে কি অজ্ঞান করে হয় না জ্ঞান থাকাকালীন হয় না আমাকে কি সেলাই দিয়েছিল বা কি কি হয়েছিল সেটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। তো চলো, তো আমি যখন 4 মাসের প্রেগনেন্ট তখন ডক্টর আমাকে বলেছিল যে তুমি একটা ইউএসডি করবে। তো তখন ইউএসডি করার পরে আমি যখন রিপোর্ট দেখালাম, তখন ডক্টর বললো যে তোমাদের সব কিছু রিপোর্ট ভালো আছে, কিন্তু একটা ওটি করতে হবে। তখন তো দেখো যথারীতি আমরা একটু ভয় পেয়ে গিয়েছিলাম যে 4 মাসের প্রেগনেন্ট আবার কি ওটি করতে হবে, এটা স্বাভাবিক সবার মধ্যেই হয়। তখন ডক্টর বলল কোনো ভয় পাওয়ার কারণ নেই, এটা তোমার ভালোর জন্য, তোমার বেবির ভালোর জন্যই কিন্তু করব। তো তখন আমরা জিজ্ঞেস করলাম যে কেন, কিসের জন্য ওটিটা হবে? তখন ডক্টর বলল দেখো এরকম তোমার জরায়ুতে 3টে কি 4টে সেলাই দিতে হবে। তখন আমরা বললাম যে কেন এটা দিতে হবে? তখন বলল যে কোনো মতে যেন তোমার বেবিটা মানে মাসের আগে যেন কোনো মতে চলে না আসে পৃথিবীতে। মানে কি ধরো অনেকে 7 মাসে 8 মাসে যে বেবিটা হয়ে যায় সেটা যেন কোনো মতেই না হয়, ও যেন পুরো পরিপূর্ণ পুরো বড় হয়ে যেন পৃথিবীতে আসে। তার জন্য আমরা এই ব্যবস্থাটা মানে নিয়ে থাকি যে জরায়ুর মুখে যে সেলাইটা দিয়ে দিই, কোনো মতে বেবি যেন বেরিয়ে যেতে না পারে, আর কোনো মতে যেন মিসক্যারেজ না হয়। মানে এটা হচ্ছে মূল, যে মিসক্যারেজ যেন না হয় আর কোনো মতে যেন বেবিটা মানে প্রিম্যাচিওর না হয়। এটার জন্যই কিন্তু আমাদের জরায়ুতে সেলাইটা দেওয়া হয়। তো তোমরা বুঝতে পারলে আমাদের ম্যাডাম কিন্তু আমাদের এই কথাটাই বুঝিয়ে বলেছিল। তো আমরা তখন রাজি হয়ে গেছিলাম যে ওটি করার জন্য। সেই মতোই কিন্তু আমার যখন 4 মাস 1 সপ্তাহ তখন কিন্তু আমার ওটিটা হয়েছে। তো ওটিটা হয়েছে, ওটি সম্পর্কে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো ওটি যখন আমাদের হয়েছে আমাদের বলেছিল যে সকাল সকাল 7টার মধ্যে আর কি আমাকে ভর্তি হয়ে যেতে। তো ওরকমভাবে কিন্তু সকাল 7টার সময় কিন্তু আমি ভর্তি হয়েছিলাম। তো বলেছিল বাড়ির থেকে কিচ্ছু খাবে না, মানে শুধু বলেছিল 5টা নাগাদ বলেছিল একটু লাল চা খেতে পারো,
লাল চা, আর কিন্তু কিছু না। আগের দিন রাতে বলেছিল যে আমার 12টার আগে যেন আমি খেয়ে নিই, 12টার পরে যেন কিচ্ছু না খাই। সেরকমভাবেই কিন্তু আমি মানে আমি সেদিনকে লাল চাও খাইনি। আমাকে যেহেতু খেতে না করেছিল, বলেছিল লাল চা একটু খেতে পারো, যেহেতু আমি প্রেগনেন্ট, আমার মানে একটু অসুবিধা হতে পারে, তার জন্য। জানোই তো প্রেগনেন্ট থাকলে পরে মানে খালি পেটে থাকা যায় না। তবুও যে লাল চা খেতে বলেছিল, তো আমি খাইনি। আমি সেভাবেই কিন্তু 7টার সময় ভর্তি হয়ে গেছিলাম। হয়ে যাওয়ার পরে আমার কিন্তু 9টার সময় ওটি হয়েছিল। 7টার সময় ভর্তি হওয়ার পরে জানোই তো যে কী করতে হয় না করতে হয়, সেটা তোমার ভিডিওর মাধ্যমে একটু শেয়ার করবো। সব কিছু সই টই করে মানে এরকম টাকা পয়সা জমা টমা দিয়ে তারপরে কিন্তু আমি ভর্তি হয়েছিলাম। তারপরে আমাকে 9টার সময় ওটিতে নিয়ে গেছিলো। তো 9টার সময় যখন ওটিতে আমাকে নিয়ে গেছিলো, তখন কিন্তু আমাকে মানে যেমন পুরো ওটির যে ড্রেস পরায় সেরকম ড্রেস পরিয়ে নিয়ে গেছিলো। নিয়ে যাওয়ার পরে যখন মানে আমাকে শুইয়ে দিল, অপারেশনের যে বেডগুলো হয় না, সেই বেডের মধ্যে যখন শুয়ে দিল, তখন তো বুঝতেই পারছো যে তখন তো একটু হাত পা থরথর করে কাঁপে, একটু ভয় তো করে। তখন আমাকে বলছিল তোমার ভয় পাওয়ার কোনো কারণ নেই, আমরা যা করব ভয় একদম পাবে না, আমরা যা করব তোমাকে অজ্ঞান করে করব, তুমি কিচ্ছু টের পাবে না, কিচ্ছু বুঝতেও পারবে না। যে সিজার করলে তবুও কি এই পোর্শনটা অবশ করা হয়, আমাদের কোমরে যে মানে আমাদের পিঠের যে সিদ্ধা একটা ইঞ্জেকশন দেয়, ইঞ্জেকশন দিলে পরে কি আমাদের এই পোর্শনটা পুরো অবশ হয়ে যায়। আমি কিন্তু পুরো বুঝতে পারবো যে আমার কাটছে, বেবি বার করছে, সিজার সময় কিন্তু এটা বোঝা যায়। কিন্তু আমার এই সময়টা আমি পুরো অজ্ঞান ছিলাম, কোনো কিছু আমি বুঝতে পারিনি। আমাকে ওখানে শুইয়ে কী করলো বলো তো, প্রথম একটা ইঞ্জেকশন দিল হাতে। ইঞ্জেকশন দেওয়ার পরে দেখছে যে না, আমার জ্ঞান কিন্তু যায়নি। তো তখন বললো যে অক্সিজেনটা দাও। তখন আমার মুখে অক্সিজেনটা দিল। দেওয়ার পরে তখন আমাকে বলছে আমরা কিন্তু তোমার ভ্যাজাইনার জায়গাটা কিন্তু পরিষ্কার করছি, কোনো ভয় পাওয়ার কারণে, তুমি কিচ্ছু বুঝতে পারবে না। তো অতটুকু বলেই কিন্তু আস্তে 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 কিন্তু আমার কিন্তু কিছু মনে নেই। তো তখন কিন্তু আমার মানে ওটি হয়ে গেছে। ওটি হয়ে যাওয়ার পরে আমাকে বেডে দিয়েছে। তো কী বলো তো, তোমাদের সঙ্গে আগেই বললাম যে পেট কেটে কি এই অপারেশনটা করা হয়, কোনো সেলাই পরে? না, একদমই না। কোনো পেট কাটতে হয় না, কোনো সেলাই পড়ে না, কোনো কিছুই না। মেশিনের দ্বারাই ভ্যাজাইনার ভেতর দিয়ে মেশিন ঢুকিয়ে তারপরে কিন্তু এই মানে ওটিটা করা হয়, এই অপারেশনটা করা হয়। ওরা কিন্তু মেশিনের দ্বারা ভ্যাজাইনার মধ্যে মানে ওই সুই ঢুকিয়ে সেলাই ওই যে জোড়ায় যে মুখটা, ওটা কিন্তু প্যাক করে দেয়। তো তোমাদের ভয়ের কোনো কারণ নেই, কোনো সেলাই পড়বে না। আর কী বলো তো, সবথেকে বড় কথা হচ্ছে কোনো ব্যথা হয় না, একটুখানিও ব্যথা হয় না। তোমাদের যখন ওটির থেকে যখন মানে বেডে দেবে, বেডে দেওয়ার পরে তখন কিন্তু তোমাদের প্রায় ওই ঘন্টাখানিক পর, মানে যখন তোমার হুঁশটা তখন তোমার আসবে পুরোপুরি, তখন কিন্তু তোমাকে মানে কোমরে দুটো ইঞ্জেকশন দিয়ে দেবে। আর তুমি কোনো ব্যথা বা কোনো কিচ্ছু তোমার মনেই হবে না যে তোমার একটা ওটি হয়েছে। শুধু কি আমার ক্ষেত্রে কি হয়েছিল, আমার মানে খুব মানে বমি হয়েছিল। মানে ব্যাপারটা কী হয়েছে বলো তো, যে আমাকে এরকম মাথা তুললেই মানে শুধু বমি হচ্ছিলো। কারণ এটা হচ্ছিলো কারণ যেহেতু আমার প্রেগনেন্ট, আমার এমনিতেই তো বমি হতো। এবার যেহেতু আমার বেবিটা আমার মানে গর্ভে আছে, তার জন্য কিন্তু একটু বমি হয়েছিল। আর কিন্তু আমার কোনো রকম প্রবলেম কিচ্ছু হয়নি, এত কোনো ভয়ের কোনো কারণই নেই। আর এই ওটি করতে গেলে কোনো ভয় নেই, কোনো ব্যথা নেই, কিচ্ছু নেই। তুমি যখন তোমাকে যখন 7টার সময় ভর্তি করে, তোমার ওই ধরো বিকেল না, সন্ধ্যা 8টা-9টার সময় তোমাকে ছেড়ে দেবে। মানে এইটুকু সময় তোমাকে একদিনের জন্য ভর্তি করা হয়, একদিনের মধ্যে ওটি করা হয়, তোমাকে সেই দিনই কিন্তু ছেড়ে দেওয়া হয়। তো তোমরা বুঝতে পারলে আমার ওটিতে কী হয়েছিল, সেটাই তোমাদের সঙ্গে বললাম আমি, যে তোমরা একদম ভয় পাবে না, একদমই না। আর তোমরা যখন বাড়িতে আসবে, শুধু জাস্ট তোমাদের কী হয় বলো তো, মাথাটা একটু ঝিমঝিম করবে, যেহেতু তোমাকে অজ্ঞান করা হয়। তোমার যে অক্সিজেনটা চলে, সেই যে একটা ওষুধের যে একটা ঘোর থাকে, সেটাই তোমার মাথার মধ্যে একটু ঘুরবে। তুমি পরের দিন সকালে পুরোপুরি সুস্থ। তো তুমি যখন বাথরুমে যাবে, টয়লেট করবে, তখনও তোমার কোনো অসুবিধা হবে না, কিন্তু একটু সাবধানে করতে বলে, যেন হুড়াহুড়ি করে বসবে না, একটু আস্তে আস্তে চলাফেরা করবে। এটা তো সবাই বোঝো, এটা করতেই হবে। তো এইভাবে কিন্তু চলতে হবে। তো তুমি 1 সপ্তাহের মধ্যে পুরো সুস্থ হয়ে যাবে। তো মোটামুটি আমি তো 2-3 দিনেই সুস্থ হয়ে গেছি। আমি 1 সপ্তাহ মানে আমার লাগেনি, 2-3 দিনেই সুস্থ হয়ে গেছি। 2-3 দিন পরে আমি হাঁটাচলা সব কিছু করেছি। হ্যাঁ, এরকম আর কি। তো এটাই হচ্ছে আমাদের ওটি যে আমার সঙ্গে যে হয়েছিল, সেই ওটি
সম্পর্কে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর আরেকটা কথা যে আমার এই ওটিটা করতে কত টাকা খরচ হয়েছিল। তো আমার 10,000 টাকা নিয়েছিল, আমার এই বাঁধনটা দিতে 10,000 টাকা নিয়েছিল, আর কোনো টাকা নেয়নি। আর যখন ছুটি দিয়েছিল তখন ওষুধ লিখে দিয়েছিল, সেটা আমি আমি ঠিক জানি না কত টাকার ওষুধ দিয়েছিল, তোমার হাজব্যান্ড জানে। তো আমি ওর কাছ থেকে জেনে তোমাদের সঙ্গে পুরো শেয়ার করব। তো আমার 10,000 টাকা লেগেছিল মানে ওটি করার জন্য। তো তোমরা বুঝতে পারলে যে এই সম্পর্কে কোনো ভয় পাওয়ার কোনো কারণ নেই, কোনো কিচ্ছু নেই। এটা হচ্ছে সাধারণ ব্যাপার। তোমার বেবি আর তোমার সুস্থতার জন্য এই সিদ্ধান্তটা ডক্টররা নিয়ে থাকে। তো তোমরা কোনো ভয় পাবে না। তো তোমাদের বুঝাতে পারলাম। তো আজকের মতো টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।